আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। অন্যান্য দিন আমাদের যেমন ক্লাস চলে সেরকম ক্লাস চলতে থাকবে, যেখানে কিনা আমরা থার্মোডাইনামিক্স করছি। আজকের ক্লাসটা পুরোপুরি একটা নিউ টপিক, তার নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্সের মধ্যে যেটা সব থেকে টাফ পার্ট, সেই জিনিসটা আমি এখন তোমার সামনে করিয়ে দিচ্ছি। ফ্লুইড মেকানিক্সে তোমরা বইতে অনেক কিছু পাবে, সেখানে দেখতে পাবে ব্যারোমিটার আছে, ইউটিউব আছে, যে ইউটিউবে ক্লাস করছো সেটা নয়, এমনি একটা ইউটিউব আছে। তো ওইগুলো থেকে কোশ্চেন খুব কম আসে বলা ভুল, আসেই না। তো তার মধ্যে থেকে যেগুলো বেসিক পার্ট সেগুলো শুধু বলবো, বলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আজকে করব। চেষ্টা করব ফুল ক্লাসটা আজকেই কমপ্লিট করার। বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 আওয়ার্স লাগবে। চলো শুরু করি। তো প্রথম হেডিং হচ্ছে ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ বা একটু দাঁড়িয়ে, ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইড মেকানিক্স প্রথমেই তোমাকে জানতে হবে ফ্লুইড কি জিনিস। ফ্লুইড কি জিনিস তোমরা সবাই জানো, এগুলো তাড়াতাড়ি বলছি। হুইচ ক্যান ফ্লো, তাই তো? আচ্ছা, হুইচ ক্যান ফ্লো এর আন্ডারে কি কি পড়ে? লিকুইড আর গ্যাস। বাট মেনলি আমরা এখানে কোনটা নিয়ে পড়াশোনা করব? লিকুইড নিয়ে। বাট অ্যাকচুয়ালি আমি আবার বলছি, অ্যাকচুয়ালি আমরা ফ্লুইডের কথাই বলছি, কিন্তু গ্যাস নিয়ে আমরা মেনলি পড়াশোনা করব। তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে ফেলেছো থার্মোডাইনামিক্স, তাই না? বা কেটিজি, তাই না? তো আমরা যা বলছি এই পুরো জিনিসটা গ্যাসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, বাট মেনলি আমরা কনসেন্ট্রেট করব, বা আমি যে এক্সাম্পলগুলো দেব সেগুলো তোমরা ভাববে, ফ্লুইডের রেসপেক্টে ভাবার চেষ্টা করবে, বাট গ্যাসের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার কথা হচ্ছে মেকানিক্স মানে কি। মেকানিক্স মানে তো তোমরা অলরেডি করে এসছো। দু ধরনের মেকানিক্স হতে পারে। একটা হতে পারে স্ট্যাটিক, হ্যাঁ কি নয় বলো? আচ্ছা, স্ট্যাটিক ফ্লুইড, তার কিছু প্রপার্টি আমরা এখন একটু ডিসকাস করব। যে প্রপার্টিগুলো আমি ডিসকাস করব সেগুলো সবই তোমরা জানো, তবু একবার বলবো, শোনো। কেউ আমায় বলবে প্রেসারের ফর্মুলা কি? ভেরি গুড, ভেরি গুড। যে বললে প্রেসারের ফর্মুলা ফোর্স পারপেন্ডিকুলার বাই এরিয়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে বলে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। না, অ্যাকচুয়ালি কি? ফোর্স পারপেন্ডিকুলার বাই এরিয়া। স্যার একটা এক্সাম্পল দিয়ে বোঝান তাহলে সব থেকে ভালো হয়। ধরো এটা একটা কন্টেনার, এর ওপর এইভাবে ফোর্স করছে, এফ ফোর্স। তাহলে এখানে এফটাকে নেবে নাকি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা। বলো তো এখানে প্রেসারের ফর্মুলা কি হবে? এই ওয়ালে, এই ওয়ালটায়, এই ওয়ালটাতে, এই ওয়ালটাতে, এই ওয়ালটার পারপেন্ডিকুলার কোনটা? এটা না? তাহলে হবে এফ সাইন থিটা বাই এ। শিখে গেছো? ছোট ছোট জিনিস এগুলো। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা, ধরো একটা পন্ড, এই পন্ডের ওপরে এক্সটার্নাল প্রেসার হচ্ছে পি নট, যেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারও বলে থাকি। ক্লিয়ার? এর পন্ডের হাইট বা ডেপথ বলো, যাই বলো, পন্ডের ডেপথ হলো এইচ। আর লিকুইডের ডেনসিটি, আমি জানি জল আছে বাট ধরলাম লিকুইডের ডেনসিটি রো। তাহলে এই পয়েন্টে প্রেসার কত হবে?
ভেরি গুড। ফর্মুলা হবে এখানে যে প্রেসার আছে এখানেও সেই প্রেসারটা তো থাকবেই, তাহলে পি নট তো থাকবেই, প্লাস এই হাইটের জন্য যে ফর্মুলা হবে এইচ রো জি। আমি জানি তোমরা অনেকেই পড়েছো প্রেসারের ফর্মুলা হয় এইচ রো জি, এইচ হাইটের লিকুইড কলামের জন্য, তাই না? ছোটবেলায় পড়েছিলে তো এগুলো? হ্যাঁ, তো জাস্ট এখানে লিখে দাও এটা পি নট, এটা তাহলে হবে পি নট প্লাস এইচ রো জি, দ্যাটস অল। আর কিচ্ছু এখান থেকে জানার দরকার নেই। ক্লিয়ার আইডিয়া স্ট্যাটিকে কি কি জানতে হবে? আচ্ছা, তাহলে এবার কি করে থাকলো? স্ট্যাটিক তো হয়ে গেল, এবার পড়ে থাকলো ডাইনামিক, নাকি রে? আচ্ছা, এই ডাইনামিকের মধ্যে আমরা কি কি পড়ব? ডাইনামিকটাই অ্যাকচুয়ালি আমরা পড়ব ক্লাস 11-এ। ডাইনামিকে আমরা যেটা পড়ব তার নাম হচ্ছে সারফেস টেনশন, সারফেস টেনশন। এটা আমরা অন্য কোনো একটা ক্লাসে করে দেখাবো। সারফেস টেনশন, সারফেস টেনশন আজকের ক্লাসের থেকেও ছোট ক্লাস হবে, অন্য কোনো ক্লাসে করে দেখাবো। আর আরেকটার নাম হচ্ছে ভিসকোসিটি, ভিসকোসিটি। আমরা আজকে পড়ব ভিসকোসিটি। ক্লিয়ার সবার? আচ্ছা, তো ভিসকোসিটি মানে কি সেটা বোঝার আগে কিছু টার্ম তোমাকে একটু জানতে হবে। কি টার্ম? মুছে দিলাম। এটা সবার ক্লিয়ার একদম? কিভাবে ক্লাসিফাই করা হলো বোঝা গেছে একদম? আচ্ছা, এবার হচ্ছে ভিসকোসিটি বোঝার আগে কিছু জিনিস একটু বুঝতে হবে, তাড়াতাড়ি বুঝে ফেলে। এর নাম হচ্ছে স্ট্রিমলাইন মোশন। কি মোশন? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, এখান থেকে শুরু। স্ট্রিমলাইন মোশন ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, স্ট্রিমলাইন মোশন স্যার কাকে বলে? স্ট্রিমলাইন মোশন আগে বুঝে নাও, তারপর ডেফিনেশন লিখিয়ে দিচ্ছি। দেখ, ধরো এটা একটা পাইপ, এটা একটা পাইপ। পাইপ বোঝো তো? জলের পাইপ, যার ইচ্ছার পাইপ হবে, তাই না? তার মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে এইভাবে। ভালো করে দেখো, আমি লিকুইডটাকে কতগুলো সেকশনে ভেঙে নিলাম, তাই না? লিকুইডটা একসাথে ফ্লো হচ্ছে, আমি তাকে কতগুলো স্লাইস করে কেটে নিলাম, তাই না? এরকম ভাবে ফ্লো হচ্ছে, ভালো করে দেখে নাও। ক্লিয়ার? এই যে স্লাইস করে কেটে নেওয়া, এটাকে কেউ কেউ তাই বলে ল্যামিনার ফ্লো। কি বলে? হ্যাঁ, কোন কোন বইতে ওয়ার্ড গুলো পাবে, তখন তোমরা কোশ্চেন করো ল্যামিনার ফ্লো মানে কি স্যার? স্ট্রিমলাইন মোশন। ক্লিয়ার? আচ্ছা, স্ট্রিমলাইন মোশন মানে কি বলতে চাইছে ভালো করে দেখো। স্ট্রিমলাইন মোশন মানে বলতে চাইছে এই যে পাতে লিকুইডটা যাচ্ছে, এই পয়েন্টে তার যে ভেলোসিটি হবে, পরের পার্টিকেলটা যখন এই পয়েন্টে আসবে তার ভেলোসিটিও সেম হবে। ক্লিয়ার? মানে মানে আমি কি বলেছি? আমি কিন্তু স্পিড বলিনি, আমি কি বলেছি? ভেলোসিটি। তার মানে এই পয়েন্টে ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই কনস্ট্যান্ট। সেম বলবো না, বলবো কনস্ট্যান্ট থাকবে। কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। অথবা এই পয়েন্টটাতেও তাই থাকবে, এই পয়েন্টটাতেও তাই থাকবে, যে কোনো পয়েন্ট, এই পয়েন্টটাতেও তাই থাকবে। এই ডেফিনেশনটা আরেকভাবে বলা যায়, এই পয়েন্টে পার্টিকেলটা যেভাবে যাচ্ছে, এর পেছনে যে পার্টিকেলটা আছে
সেই পার্টিকেলটা এই পয়েন্টকে ফলো করবে, তাই না? একে বলা হয় স্ট্রিমলাইন মোশন। তো লিখে নাও বলছে ইন হুইচ, কাকে বলে স্ট্রিমলাইন মোশন? ইন হুইচ the direction at every point আচ্ছা, ডাইরেকশন এট এভরি পয়েন্ট মানে ডাইরেকশন সেম থাকবে, ম্যাগনিটিউড চেঞ্জ হলেও হতে পারে। জেনারেলি এই যে ছবি এঁকেছি তাতে ম্যাগনিটিউড সেম থাকবে, বাট পরে দেখা যাবে ম্যাগনিটিউড চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু ডাইরেকশন সেম থাকবে। In which the direction at every point remains unchanged with the passage of time. বইতে অনেক কঠিন ডেফিনেশন দেওয়া আছে, with the passage of time মানে এই পয়েন্টে যা ডাইরেকশন থাকবে পরের পার্টিকেলটা যখন এখানে আসবে সেম ডাইরেকশন থাকবে, ম্যাগনিটিউড সেম হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার সবার? আচ্ছা, ভালো করে দেখো পরের স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। কি স্টেটমেন্ট বলছে? টু স্ট্রিমলাইন motion never intersect. Why? এই কোশ্চেনটা ক্লাস 12 এও আসবে, তখন বলবে কি বলো? না ফলো, না দুটো স্ট্রিমলাইন মোশন কোথায় ফলো করছে? এটা একটা স্ট্রিমলাইন, এটা আরেকটা স্ট্রিমলাইন, ফলো কোথায়? এটা তো একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ফলো করছে, স্ট্রিমলাইন ফলো করছে না। এবার তোমাকে কোশ্চেন করবে তার মানে দুটো স্ট্রিমলাইন কখনো ইন্টারসেক্ট হয়েছে দেখো তো? না। বলছে কেন সেটা তোমাকে বোঝাতে হবে। ক্লাস 12 এ এই কোশ্চেনটা থাকবে, টু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, সেম অ্যান্সার হবে, সেম অ্যান্সার। তাহলে এটা ক্লাস 12 এও লাগবে, মনে রেখো। কি অ্যান্সার ধরে নাও, ওই বোঝো, লিখছি আমি। ভেরি গুড, একটা পয়েন্টে দুটো ভেলোসিটি মানে দুটো ডাইরেকশন অফ ভেলোসিটি হবে, একদম ঠিক বলেছো। তাকাও এবার, আমি ধরে নিচ্ছি এটা একটা স্ট্রিমলাইন মোশন, আর আচ্ছা ভালো করে বলি, এটা একটা স্ট্রিমলাইন মোশন। ক্লিয়ার? বলো আমাকে এই পয়েন্টে, যে কোনো পয়েন্টে ভেলোসিটি কিভাবে রিপ্রেজেন্টেড হয়? সেই পয়েন্টের ট্যানজেন্ট। তাহলে এখানে ট্যানজেন্ট কোন দিকে হবে? ধরো এইদিকে যাচ্ছিল, তাহলে এইটা হবে ট্যানজেন্ট। কি রে? ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এটা। আমি ধরে নিচ্ছি টু স্ট্রিমলাইন ইন্টারসেক্ট ইচ আদার। তাহলে আরেকটা স্ট্রিমলাইন আঁকছি, ভালো করে দেখো, অন্য কালি দিয়ে আঁকছি, ঠিক আছে? আরেকটা স্ট্রিমলাইন আঁকছি। আমি ধরলাম এই স্ট্রিমলাইনটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে নীল ব্লু ইঙ্কের জন্য ভেলোসিটি ডাইরেকশন ওই পয়েন্টের ট্যানজেন্ট হবে, মানে এই রকম হবে, হ্যাঁ কি নয়? তাহলে একটা পয়েন্টে ভেলোসিটি কটা ডাইরেকশন হয়ে গেল বাবা? দুটো। এটা পসিবল নয়, তাহলে এটা লিখতে হবে। লিখে ফেলো, ইফ টু স্ট্রিমলাইন intersect each other, then at the point of intersection, সরে যাচ্ছে একটু বাদে,
if two streamline intersect each other, then at the point of intersection there are two directions. আবার কি হয়েছে? There are two directions of velocity which is impossible. That's why two streamline never intersect each other. Clear? একদম পরীক্ষার কোশ্চেন বোঝা গেছে? চলো, হ্যাঁ এটা দেবে। চলো মুছে দিয়ে এটা স্ট্রিমলাইনের উল্টো ফ্লো। এক্ষুনি দেখলে স্ট্রিমলাইন কেমন হয়। স্ট্রিমলাইনের উল্টো ফ্লোকে বলে, উল্টো মানে কি বলছি আমি, টার্বুলেন্ট ফ্লো। কি বলে? টার্বুলেন্ট ফ্লো। বুঝে নাও, এটা পাইপ, এই হলো টার্বুলেন্ট ফ্লো। এটা কি ফ্লো? টার্বুলেন্ট ফ্লো। তাহলে ডেফিনেশন কি দেবো, লিখে ফেলো। মোশন characterized by সরি টার্বুলেন্ট ফ্লো লিখিনি আমি ল্যামিনার ফ্লো লেখা আছে। হেডিংটা কি হবে? টার্বুলেন্ট ফ্লো। মোশন characterized by chaotic changes এটা কি চেঞ্জ? chaotic চেঞ্জ বলতে পারি যে যার মতো যাচ্ছে, একটা chaos তৈরি করছে। মোশন characterized by chaotic changes of flow velocity. ক্লিয়ার? টার্বুলেন্ট ফ্লো তো ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমরা জেনে রাখো স্ট্রিমলাইন মোশন হচ্ছে অর্ডারড মোশন আর টার্বুলেন্ট হচ্ছে ডিসঅর্ডারড মোশন। ক্লিয়ার? এবার আমরা যেটা বলতে চলেছি সেটা ইম্পর্টেন্ট জিনিস, এর নাম হেডিং দাও ক্রিটিক্যাল ভেলোসিটি। বুঝে দিন? আচ্ছা থাকবে, এর নাম এবার কি? ক্রিটিক্যাল ভেলোসিটি। দেখো ক্রিটিক্যাল টার্মটা দিয়ে আমরা কত সুন্দর এক্সপ্লেনেশন আমি তোমায় দেব। দেখ, ক্রিটিক্যাল কথার মানে দুটো স্টেটের মাঝখানে, মানে ভালো করে বোঝো। ধরো তোমরা পড়েছো ক্লাস 9-10-এ, তার নাম হচ্ছে অপটিক্স, পড়েছো না? তাতে দুটো জিনিস ছিল। অপটিক্স পড়িসনি? আর আচ্ছা চল বাদ দে, আমি বলতে চাইছি তোরা রিফ্র্যাকশন পড়েছিস কিনা বল। আমি এটাই বলতে চাই, অপটিক্স হচ্ছে যে ব্রাঞ্চে লাইটকে নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলা হয় অপটিক্স। রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। দেখ স্যার কি সুন্দর কনসেপ্ট দিচ্ছে তোকে, ভালো করে শুনবি। তোরা সেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পড়েছিলিস? ভাব এবারে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি কমে পড়ে তাহলে লাইট রিফ্র্যাক্টেড হয়, তাই না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি বেশিতে পড়ে তাহলে লাইট রিফ্লেক্টেড হয়।
তাহলে কি আমরা বলতে পারি না আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জানার দরকার নেই, আমি বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কমে পড়লে রিফ্র্যাকশন হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিতে পড়লে রিফ্লেকশন হয়। তাহলে আমি কি বলতে পারি ক্রিটিক্যাল ওয়ার্ডটার মানে দুটো স্টেটের মাঝখানে, সেই স্টেটের থেকে একটু চেঞ্জ হলে সেটা যে কোনো দুটোর একটাতে চলে যাবে। আচ্ছা, এইটুকুনি তো আমি তোকে বলে দিলাম। তোরা ক্রিটিক্যাল ভেলোসিটি বাদ দে, সেটা আমি এক্ষুনি বলবো, দেখবি কত সুন্দর মনে থাকবে। ওটা বাদ দে, আর কোথায় ক্রিটিক্যাল দিয়ে কিছু করেছিস বলতে পারবি? কেমিস্ট্রিতে পড়েছিস ক্রিটিক্যাল টেম্পারেচার। বল ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে? তাহলে একটা হচ্ছে গ্যাস আরেকটা হচ্ছে লিকুইড, ক্রিটিক্যাল হচ্ছে মাঝখানে, তার নিচে নামলে লিকুইড আর উপরে থাকলে মিলছে? স্যারের কথা মিলছে? তাহলে সায়েন্সে যা ইচ্ছা নাম না, তার একটা মিনিং থাকে। বল একটা মানুষ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে মানে কি? একটু ভালো হলে বেঁচে যাবে, একটু খারাপ হলে। তাহলে বল এবারে ক্রিটিক্যাল ভেলোসিটি মানে কি? কম হলে স্ট্রিমলাইন হয়ে গেল, গল্প শেষ। কি রে কেমন লাগলো বল? তাহলে লে, আর জীবনে ভুলবি না কোনোদিনও, যেভাবে বললাম লে, critical velocity is that velocity, critical velocity is that velocity above which the flow is turbulent and below which the flow is streamline. শিখে গেছি সবাই? মুছে দিলাম, মুছে দিন। এবার কোশ্চেন, ক্রিটিক্যাল ভেলোসিটি, আচ্ছা ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশন এখন পারবি না করতে, দাঁড়া। এবার হেডিং দে। আচ্ছা এই ক্রিটিক্যাল ভেলোসিটি করলাম, তাহলে তোদের মনে কোশ্চেন জেগে গেল, স্যার ক্রিটিক্যাল ভেলোসিটির ফর্মুলা কি হবে স্যার? আমি ক্রিটিক্যাল ভেলোসিটির ফর্মুলা এক্ষুনি তোকে পড়াতে পারছি না, আগে তোকে পড়াবো ভিসকোসিটি, তারপরে ব্যাক করে আবার ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশনে আসবো, ঠিক আছে বাবা? চলো হেডিং দাও, কেন পড়াতে পারছি না বুঝে যাবে। হেডিং দাও ভিসকোসিটি, ভিসকোসিটি। আচ্ছা ভিসকোসিটি মানে কি আগে বোঝ, তারপরে তো সবকিছু লিখবি ফিরবি ল ফ করবি। তোরা ফ্রিকশন পড়েছিলিস মনে পড়ে? যখন ফ্রিকশন পড়িয়েছিলাম তখন স্যার দুভাগে ভাগ করেছিল, একটা লিখেছিল ফ্লুইডিক ফ্রিকশন মনে হচ্ছে, আর একটা ছিল সলিড ফ্রিকশন। এই সলিড ফ্রিকশনের আন্ডারে ছিল স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন মনে হচ্ছে। কাইনেটিকের আবার আন্ডারে ছিল রোলিং আর স্লাইডিং মনে হচ্ছে। তাহলে আমরা ফ্রিকশন চ্যাপ্টারে এই পার্টটা করে ফেলেছি। আজকে আমরা এই পার্টটা করছি। তাহলে কেউ যদি তোকে বলে ভিসকোসিটি কি, তুই সহজ ডেফিনেশন দিতে পারিস, ইট ইজ আ ফ্লুইডিক ফ্রিকশন। বল বুঝলি কিনা? আচ্ছা
এবার কোশ্চেন হচ্ছে স্যার ফ্লুইডিক ফ্রিকশন আর সলিড ফ্রিকশন কি একই জিনিস? অ্যান্সার না। সব থেকে বড় জিনিস মানে দুটোই মোশনকে অপোজ করে, রিলেটিভ মোশনকে অপোজ করে, মনে করছে তো? বাট এর মধ্যে একটা বিরাট বড় ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা লিখে নি, পরীক্ষাটা লিখতে দেয় আলাদা করে। কে বলবি আমাকে, এই যে সলিড ফ্রিকশন লিখেছিলাম, এই সলিড ফ্রিকশনে কাইনেটিক হোক বা স্ট্যাটিক হোক, দুজনেই এরিয়ার উপর ডিপেন্ড করে কি করে না? does not depends on area, কিন্তু ফ্লুইডিক ফ্রিকশন বাবা ডিপেন্ডস অন কি? এরিয়া। তাহলে এটা হলো সব থেকে বড় ডিফারেন্স ফ্লুইডিক ফ্রিকশন আর সলিড ফ্রিকশনের। বল বুঝেছিস কিনা? আচ্ছা, ভালো কথা। এবার আমরা এর একটা ভেলোসিটি প্রোফাইল করব। যেই আমি তোকে ভেলোসিটি প্রোফাইলটা করে দেখাবো, তোর মাথায় অনেক কিছু জিনিস খুলে যাবে। দেখ ভালো করে, একটু কনসেপ্ট দিয়ে ভাবতে হবে। এটা হলো একটা পাইপ, ক্লিয়ার? এটা পাইপের মিডল পোরশন, ক্লিয়ার? পাইপ দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, তো আমি এর জন্য এই লেয়ার হিসাবে কতগুলোকে ভাঙছি। ভালো করে দেখো, অনেক লেয়ারে ভাঙা যাবে, কিন্তু অত ভেঙে কত দেখাবো আমি আর। তাই কটা পোরশনে ভাঙলাম? কটা পোরশনে ভাঙলাম? 4টে পোরশনে ভাঙলাম। ক্লিয়ার আইডিয়া? আচ্ছা, এর মধ্যে এবার আমরা ক্যালকুলেট করব যে কোথায় কিভাবে কাজকর্ম হচ্ছে। আচ্ছা, ভালো করে দেখো। প্রথমে তুমি আমাকে বলো, এই যে 1 মিনিট একটু দাও। চলো এবার দেখ, এর মধ্যে দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, তাই তো? চলো এবার তুমি আমাকে বলো, আচ্ছা এটা করার আগে আরেকটা জিনিস একটু শিখিয়ে নিই, একটু শিখে নাও। এটার নাম হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কি বললাম বলো? গ্রেডিয়েন্ট। আমি শিখিয়েছিলাম একদম প্রথমে। গ্রেডিয়েন্ট যদি হয় এর মানে কি দিয়ে ডিভাইড করা? ডিসটেন্স। ডিসটেন্স যাই চল। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টকে বলা হয় dv by dx, dv by dy, dv by dz, dv by dr, যা ইচ্ছা বলতে পারিস। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে চলে আয়। এই লেয়ারটা দিয়ে লিকুইড যাচ্ছে, এর তলার লেয়ারটাকে সলিড। তাহলে লিকুইড যাচ্ছে, সলিডের রেসপেক্টে লিকুইডের একটা রিলেটিভ মোশন হচ্ছে। তাহলে লিকুইড লেয়ারকে সলিড লেয়ারটা কি বলবে? যাস না বাবা, তাই না? তাহলে উল্টো দিকে একটা ফোর্স দেবে। এই যে ফোর্সটা দেয়, এই ফোর্সটাকে কি ফোর্স বলে? ভিসকাস ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটাকে এখানে কি বলে বল? ভিসকাস ফোর্স। তো আমি ধরলাম এটা হলো তার ভেলোসিটি, ধরলাম এটা হলো তার ভেলোসিটি, মানে এইটুকুনি হলো তার ভেলোসিটি রিপ্রেজেন্টেশন। এবার তোর কি মত, এর উপরের লেয়ারটা সলিডের লেয়ারের থেকে বেশি দূরে না কাছে?
ওপরের লেয়ারটা সলিডের থেকে বেশি দূরে না কাছে? দূরে। তাহলে এই সলিডটা একে যততে টানবে পেছনের দিকে, ওপরের লেয়ারটাকে কি তততে টানবে না তার থেকে একটু কমে টানবে? তাহলে ওপরের লেয়ারের ভেলোসিটি বেশি হবে না কম হবে? আবার বলছি ঠিক আছে, একটু গুলোবে স্বাভাবিক। চলো আবার বলছি। এখান দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, এখানে সলিড সারফেসটা আছে, লিকুইড ফ্লো হচ্ছে, ওকে ফ্লো হতে দেবে না, তাই সলিড সারফেস ওকে ভিসকাস ফোর্স দেবে পেছনের দিকে। তাহলে লিকুইডের ভেলোসিটি নিচের লেয়ারটা একটু কমে যাবে, ওপরের লেয়ারটা ওর থেকে নিচের সলিড লেয়ারটা অনেকটা দূরে, বা এভাবেও ভাবতে পারো ওপরের লেয়ারের ওপরে নিচে দুটোতেই লিকুইড আছে, তাহলে এর ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা আগেরটার থেকে কম হবে। ফ্রিকশনাল ফোর্স যদি কম হয় তাহলে একটু বেশি ভেলোসিটিতে যাবে, তার অ্যারোটা বড় হবে। ভালো করে দেখো, দেখতে পাচ্ছ অ্যারো বড় হয়েছে, এটার এতটা এটার এতটা, দেখতে পাচ্ছ? এটা মিডল লেয়ার, মিডল লেয়ারে ভেলোসিটি কি হবে? আরো বেশি হবে, অনেক নয় আরো বেশি হবে। এইটা দিলাম, ক্লিয়ার? তোমাদের বইতে অনেক বইতে এই ছবিটা আঁকা আছে, দেখবে এরকম, ক্লিয়ার? আমি পুরো ডাকছি, একই জিনিস আবার উপরের দিকে হবে, তাহলে এর যা ভেলোসিটি হয়েছে এরও তাই হবে, এর যা হয়েছে এরও তাই হবে। তাহলে স্ট্রাকচারটা কি রকম দাঁড়ালো? এরকম, তাই তো নাকি? একে বলা হয় ভেলোসিটি প্রোফাইল। কি বলে? ভেলোসিটি প্রোফাইল। যত জিনিস জলের মধ্যে দিয়ে যায় বা গ্যাসের মধ্যে তো অতটা ভিউ করা যায় না, তুমি জলটাই ভাবো আপাতত, জলের মধ্যে দিয়ে যায় তাদের সবার স্ট্রাকচার এরকম হয়। বোটের স্ট্রাকচার এরকম, দেখেছো? মাছের স্ট্রাকচার এরকম, দেখেছো? প্লেনের মুখের স্ট্রাকচার এরকম। আরে প্লেন প্লেন, এই তো প্লেন হয়। তারপর তো ডানা ফানা জোড়া লাগাবি, এসব ডানা ফানা জোড়া লাগাবি, তাই না? হ্যাঁ সবার সবার। তাহলে আশা করবো তোমরা বুঝে গেছো কেন এরকম স্ট্রাকচার হয়। বুলেট বুলেট বুলেটও এরকম হয়। তারপরে হচ্ছে ইয়ে দামি দামি গাড়ি যেগুলো খুব জোরে জোরে যায়, ফেরারি ফেরারি একদম নিচু এরকম, ফর্মুলা 1 রেস। বুঝতে পেরেছো সবাই? এবার ক্লিয়ার? চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো, শুনছি। কিসে কি বলে? হ্যাঁ ড্র্যাগ ড্র্যাগ, হ্যাঁ এটাকে ড্র্যাগ মানে হচ্ছে পেছনের দিকে টানাকে ড্র্যাগ বলে। হ্যাঁ মানে ওটা ওয়ার্ড থাকবে একটা এরকম ভাবে, ড্র্যাগ তো কোনো টপিক নয়। বলছে কোনো বডি যদি যায় তাহলে তাকে পেছনের দিকে ড্র্যাগ করা হয়, বোঝা গেছে? ওটা তো অঙ্ক বললি একটা। হ্যাঁ ড্র্যাগ মানে হচ্ছে পেছনে, মানে ভিসকাস ফোর্সকে ড্র্যাগ বলে, একই জিনিস। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার আরো ভালো করে বোঝো। মুছে দেবো এটা, আচ্ছা এটা থাকুক, এখানে লিখি। তাহলে ভিসকাস ফোর্স মানে ফ্লুইডিক ফ্রিকশন, যেটা বললাম প্রথম কথা, ভিসকাস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ। ক্লিয়ার?
এরিয়া এরিয়া এই যে এখনো লেখা আছে ডিপেন্ডস অন এরিয়া। কিভাবে ডিপেন্ড করবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা এটার ফিল দিয়ে দেবো, এটার ফিল দিয়ে দেবো। সমুদ্রে স্নান করেছো? সমুদ্রে ঢেউ আসছে, তুমি সামনাসামনি এগোতে সহজ হয় না সাইড ওয়াইজ এগোতে সহজ হয়? তাহলে সামনে যদি এগো এরিয়া বেশি, তাহলে ভিসকাস ড্র্যাগ বেশি। ও ড্র্যাগ বললো বলে টার্মটা ইউজ করলাম, ভিসকাস ড্র্যাগ বেশি। আর এরিয়া কমে গেল, ভিসকাস ড্র্যাগ কমে যাবে, তাহলে তুমি একটু সহজ এগোতে পারবে, তাই না? চলো নেক্সট, এর সাথেই করে দিচ্ছি আচ্ছা আলাদা করে বলছি। ফ্রিকশন এই ভিসকাস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স, মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এই জায়গাটাতে তোমরা একটু মুখস্থ করো, কিন্তু আমি তো বলেছি আমি সব বোঝাবো। তাকাও, দেখো কিভাবে ডিভি বাই ডিএক্স টার্মটা এলো, দেখো কি সুন্দরভাবে বোঝাবো। দেখো আমাকে বলো এই পয়েন্টে ধরো ভেলোসিটি ডিসটেন্স হচ্ছে x, এই ডিসটেন্সটা কত বললাম বল? x। এই ডিসটেন্সটা x প্লাস dx, ক্লিয়ার? তাহলে এই দুটো লেয়ারের মধ্যে গ্যাপ কত? dx। ভালো কথা। আচ্ছা যত লেয়ারের মধ্যে গ্যাপ বাড়বে তত লেয়ারটা উপরের দিকে উঠতে থাকবে। dx যদি বাড়ে যত উপরের দিকে উঠবে, মানে মিডল অবধি ভাব, মিডলের পর থেকে তো আবার একই কাজ উল্টো দিকে হচ্ছে, তাই না? তো dx টা যত বাড়বে f কমবে না বাড়বে? তো কি মনে হয়? এখান থেকে বল, এখান থেকে, ওইসব নয়, ওখান থেকে নয়, এখান থেকে বল। f বাড়বে, dx যত বাড়বে, f যদি বাড়ে ভেলোসিটি বাড়বে। এটা কি ওই ভেলোসিটি নাকি? এটা তো উল্টো দিকে ভেলোসিটি, এই ফোর্স, এটা তো ফ্রিকশনাল ফোর্সের কথা বলছি। এই যে এগোচ্ছে, আবার বলছি, এই যে এগোচ্ছে, একে সলিড লেয়ারটা কি করতে চাইছে? কোন দিকে আটকাবে? তাহলে ওর ফোর্সটা কোন দিকে খাটছে? উল্টো দিকে। ও যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে ফোর্সটা যদি কমে যায় তাহলে এক্সটা কি হবে? ফোর্স যদি কমে যায়, এক্স বাদে, ফোর্স যদি কমে যায় ভি কি হবে? বাড়বে। এবার ভাব, তাহলে যত এক্স বাড়বে ভি কি হয়েছে? বাড়বে। এক্স তাহলে ফোর্স কি হয়েছে? কমবে। এই দেখ মিলা, ডিএক্স বাড়লে এফ কমবে, হয়েছে? মিলেছে? আবার দেখ, যদি ভেলোসিটি বাড়ে তাহলে ফোর্স কি হবে? কমবে। ডিএক্স যদি বাড়ে, ডিএক্স যদি বাড়ে ভেলোসিটি কি হবে? তাই দেখ ইনভার্সলি প্রপোর্শনাল, দেখতে পেয়েছিস? তাই টার্মটাকে একসাথে বলা হয় ডিভি বাই ডিএক্স। না 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 না, এই ফাঁদে পা দিও না, ওরকম কেটে কেটে বলা যাবে না। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিভি যদি বলি, তাহলে ডিভি যদি বাড়ে এফ কি হবে? হবে না, খাটবে না, তার জন্য তো একসাথে দেওয়া হয়েছে। আর নাহলে তো আমি কেটে কেটেই দিতাম, কেটে কেটে দিলে তো তোরা আরো সহজে বুঝতিস। তাই তোমাকে এই টার্মটা আলাদা করে করতে হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বোঝা গেছে?
এই দুজনকে জোড়া লাগালে কি হবে? f directly proportional to a dv by dx, প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটাকে কি বলে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। হ্যাঁ, না না ওইভাবে ভাবা যাবে না বাবা, ওইভাবে ভাববে না, এদিকে তাকাও। হ্যাঁ আবার বলছি, আমি বলে নি তারপর কোশ্চেন বলিস। একটা কোশ্চেনের উত্তর দি। x যদি বাড়ে f কমবে, ফিল হয়েছে? ব্যাস। x যদি বাড়ে dv, হ্যাঁ এইভাবে ভাবতে হবে। তাই dv বাই dx টার্মটা, তখন dv এর সাথে f ভাবা যাবে না, বুঝা গেছে? হ্যাঁ, আর কারো কোনো বক্তব্য? একদম, ওটাই এফিশিয়েন্সি সিম্বল হিসাবে আমরা এখনো ইউজ করব, মনে রাখতে হবে। মনে রাখতে হবে বাবা, পি মানে কি? আর মোমেন্টাম আর প্রেসার, তাহলে দুটো হলো না। টি মানে কি? টাইম পিরিয়ড। তার টেম্পারেচার, টেম্পারেচার ক্যাপিটাল টি, তো টাইম পিরিয়ড তো ক্যাপিটাল টি। হ্যাঁ, কিন্তু আমরা তো সে তো অনেক কিছু যা ইচ্ছা দিয়ে তুই ডিনোট করতে পারিস, বাট এরকম হবেই, দেখো বুঝে না পুরো জিনিসটা। অ্যালফাবেট কটা? আরে এ বি সি ডি কটা? হ্যাঁ বলছি এ বি সি ডি কটা আছে এরকম? 26। ছোট বড় মিলিয়ে আরো 26। গ্রিক, ল্যাটিন এসব থেকে ধার করে আরো 50। 102। আর ফিজিক্সে প্যারামিটার আছে কয়েকশো হাজার। তাহলে এই 100-200টা দিয়ে আমাকে কয়েকশো হাজারকে রিপ্রেজেন্ট করতে হবে, ওভারল্যাপ তো করবেই, তাই না? তাহলে ওটা নিয়ে ভেবো না, ও মনে রাখতে হবে, কিছু করার নেই। চলো তাহলে এখান থেকে বলো এটা কি হবে? এটা হবে বলো f বাই a f by a dv by dx। ক্লিয়ার সবার? এর ডাইমেনশন ক্যালকুলেট করব আমরা এবারে। ফোর্সের ডাইমেনশন m l t টু দি পাওয়ার -2, এরিয়া l স্কয়ার, dv মানে ভেলোসিটি l t টু দি পাওয়ার -1, x মানে l, l কাটবে m l স্কয়ার, l কেটে একটা l। ভেরি গুড। দিস ইজ কল্ড ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তোরা এটা ডাইমেনশন চ্যাপ্টারে পড়েছিলিস, তখন তোরা মুখস্থ করতিস, মনে আছে? হ্যাঁ, এখন তোরা শিখলি। ক্লিয়ার? চলো এবার এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে এসআই ইউনিট হবে কেজি মিটার ইনভার্স পার সেকেন্ড। এর নাম ডেকাপয়েস। কি? ডেকাপয়েস। ডেকাপয়েস খুব রেয়ার ইউজ হয়, ঠিক আছে? তুমি এটাই করবে, ঠিক আছে? আর সিজিএস ইউনিট কি? গ্রাম
সেন্টিমিটার ইনভার্স পার সেকেন্ড, এর নাম পয়েস, এর নাম পয়েস। রিলেশন কি? হ্যাঁ ওটা -3। ওয়ান ডেকাপয়েস is equal to 10 পয়েস। আচ্ছা চলো হেডিং দাও এবারে ক্রিটিক্যাল ভেলোসিটি, এক্সপ্রেশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি। এখানের এক্সপ্রেশন গুলো একটু অন্যভাবে প্রুভ হবে, শিখে নেবে, পরীক্ষাতে এভাবেই করতে হবে। এক্সপ্রেশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি বলছে ভিসি এর ফর্মুলা হবে, আমি আগে বলে দিই তারপরে প্রুফ করে দেখাবো। আগে বলে দিই, ভিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, এর ফর্মুলা হবে আর ই ইটা রো ডি। ডি মানে হচ্ছে ইটা, আর ই মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, পরে বলছি সেটা। ইটা মানে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, রো মানে হচ্ছে ডেনসিটি, ডি মানে হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ। তাহলে আমরা এটা প্রুফ করব কিভাবে? আমরা লিখব ভিসি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার বি, ডি টু দি পাওয়ার সি। তোমরা এরকম জিনিস ডাইমেনশন অ্যানালিসিসে করে এসছো, তাই না? এইভাবেই করতে হবে। হ্যাঁ আরই পরে বলছি, থাকুক, এখন আরইকে বলা হয় রেনল্ডস নাম্বার, পরে বলছি, ওটা কনস্ট্যান্ট হয়েছে। কোনটা? রো, রো রো মানে হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড। তাহলে প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, ইটা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার বি, ডি টু দি পাওয়ার সি। ভিসি মানে ভেলোসিটি ডাইমেনশন m টু দি পাওয়ার 0, l t টু দি পাওয়ার -1। কে এর কোনো ডাইমেনশন হয় না, কনস্ট্যান্ট। ইটার ডাইমেনশন এক্ষুনি করলে m l ইনভার্স t ইনভার্স হোল টু দি পাওয়ার a। রো এর ডাইমেনশন l t টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার b। d মানে হচ্ছে ডায়ামিটার, তো আবার ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, সরি মাস মানে m, l টু দি পাওয়ার -3। ঠিক আছে এবারে চলো এটা যদি ক্যালকুলেট করি তাহলে বেরোবে m টু দি পাওয়ার 0, l t টু দি পাওয়ার -1 k। এটা বোঝো তো, m টু দি পাওয়ার a হবে, এগুলোকে একেবারে করে দিচ্ছি। m টু দি পাওয়ার হবে a প্লাস b, l টু দি পাওয়ার হবে -a -3b প্লাস c, আর t টু দি পাওয়ার হবে -a। এবার কম্পেয়ার করলে a প্লাস b কে আমরা বলতে পারি 0, -a -3b প্লাস c কে বলতে পারি 1, -a কে বলতে পারি -1। এখান থেকে পেয়ে গেলাম a এর ভ্যালু 1, এখানে বসালে পাবো b এর ভ্যালু -1, তাই তো? ওরে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার -a, এইভাবে প্রুফ করতে হয় না যে অ্যাকচুয়াল এক্সপ্রেশন ডাইমেনশন এরকম ভাবে করে দেখানো হয়েছিল। হ্যাঁ ডাইমেনশন দিয়েই প্রুফ হবে, এটা এরকম ভাবেই প্রুফ হয়, ঠিক আছে? এরকম অন্যরকম প্রুফ, এরকম প্রুফ আরো একটা আছে বলবো, আর সিটা হবে -1। এটা যদি আমি এখানে বসাই তাহলে আমি লিখব ভিসি
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ, মানে ইটা এ কত 1 বাই রো টু দি পাওয়ার -1 ডি টু দি পাওয়ার -1 মানে রো ডি হলো। ক্লিয়ার? প্রপোর্শনাল সাইন যদি হটে যায় তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে বলা হয় রেনল্ডস নাম্বার। এই হলো এর ফর্মুলা। রেনল্ডস নাম্বার কি মেজার করে লিখে রাখো, একটা বলে দিচ্ছি। এটা মুছলাম, হয়ে গেছে সবার? ওটা মুছলাম। হ্যাঁ, রেনল্ডস নাম্বার কি ডিফাইন করে? রেনল্ডস নাম্বার এটা ডিফাইন করে যে ফ্লোটা স্ট্রিমলাইন না টার্বুলেন্ট। মানে যদি RE লেস দ্যান 2000 হয় তাহলে ফ্লোটা হয় স্ট্রিমলাইন, আদারওয়াইজ হয় টার্বুলেন্ট। এটা মনে রাখতে হবে না, জাস্ট এক্সট্রা ডেটা বললাম। পরীক্ষায় তোমাকে বলবে যে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি, এইভাবে করে দেখাতে হবে। ক্লিয়ার আইডিয়া সবার? চলো পরের পার্ট করি। পরের পার্ট লেখো। হ্যাঁ, আর বেশি হলে টার্বুলেন্ট। ওটা মনে রাখার দরকার নেই, ওটা জাস্ট এক্সট্রা একটা ডেটা বললাম। ঠিক আছে? হেডিং দাও স্টোকস ল, এটাও ইম্পর্টেন্ট। স্টোকস ল, এখানে অনেকগুলো আছে ল। করি। রেনল্ডস নাম্বার হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কিচ্ছু নয়। যেমন আমরা একটা কনস্ট্যান্ট আনি, এখানে নাম্বারটাকে বলা হয়েছে রেনল্ডস নাম্বার। একদম, ওটাই রেনল্ডস নাম্বার। একদম ঠিক, কিন্তু এটা তোমাকে মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এগোই। স্টোকস ল কি বলছে আগে লিখে নাও, তারপর বুঝিয়ে দেব। বলছে the backward viscous force acting on a small spherical body, of radius r in an infinite extension, fluid is equal to 6 pi eta RV, 6 pi eta RV। লেখো, আগে সব বলবো। প্রথমে আগে বুঝতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আগে বোঝো এটা কোন বডির উপর অ্যাপ্লাই হবে। কোন বডি বলো? স্ফেরিক্যাল বডি। আর লিকুইডের এক্সটেনশনটা কি রকম হবে? ব্যাস, মানে বুঝো। অনেক বইতে না ইনফাইনাইট এক্সটেনশন টার্মটা লেখা নেই, ভালো করে বুঝো। আচ্ছা, তোমরা
এই খেলাটা দেখেছো? অনেক জায়গায় দেখায়, ডিসকভারিতে দেখায়, প্লেনে করে গেল, তারপর ওখান থেকে লাফ মারলো অনেকে, তারপর তারা মিড এয়ারে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, এই যে গেমটা তোমরা দেখেছো, এই গেমটা পারফেক্ট এক্সাম্পল অফ স্টোকস ল। তোমাদের মনে হতে পারে সবাই নিচের দিকে পড়ছে, ওখানে কি সবার মাস সেম? না। তাহলে তবুও সবাই নিচের দিকে পড়ছে, কিন্তু তারা স্ট্রাকচার তৈরি করে ফেলছে কিভাবে, তাই না? তোমার এটা দেখে অবাক লাগে, তাই না? তার কারণ আর কিছুই নয়, একটা পয়েন্টের পর তারা সবাই কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়তে থাকে। কিসে? ইরেসপেক্টিভ অফ মাস। কোথাও এখানে মাস আছে? ইরেসপেক্টিভ অফ মাস, একটা টাইমের পর কি হয়, কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়তে থাকে। সবাই যদি একই ভেলোসিটিতে পড়ে, তাহলে আমার রেসপেক্টে আরেকজনকে আমি কি দেখব? আর রেস্টে থাকলে আমরা আরামসে স্ট্রাকচার তৈরি করতে পারবো, তাই না? এটাই হলো তার কনসেপ্ট। এবার আমি তোমাকে এটা বোঝাতে চলেছি। করি না, বললাম যে মানুষ কি স্ফেরিক্যাল বডি নাকি? সবার ক্ষেত্রে হবে, বাট স্টোকস যখন দিয়েছিল ওটা স্ফেরিক্যাল বডিতে করেছিল। ক্লিয়ার? তখন ফর্মুলাটা এরকম হবে না 6 পাই ইটা 8টা ওই রকম হবে না, তখন ওটাকে অ্যাভারেজ কিছু করতে হবে, তাই না? স্ফেরিক্যাল বডি যখন হবে না। তো গল্পটা বলি আগে কি, তাই না? গল্পটা শুনো, গল্পটা ভালো করে শুনবে, পুরো গল্পটার মধ্যেই কনসেপ্ট লুকিয়ে আছে। এটা হলো লিকুইড বলো, জল বলো, যা ইচ্ছা বলো। ক্লিয়ার? এটা বাড়ির বালতিতে করলে হবে না। কেন? কারণ বাড়ির বালতি কি ইনফাইনাইট এক্সটেনশন? পুকুরও কি ইনফাইনাইট এক্সটেনশন? করতে করতে হবে সমুদ্রে, তাই না? ওশানে, ওশানে, ডিপ ওশানে করতে হবে। তাহলে একই কথা, তার জন্যই লোকগুলো যখন জাম্প করে, বুর্জ খলিফা থেকে থোড়াই জাম্প করে। কোথা থেকে জাম্প করে? অনেক উঁচুতে প্লেনে করে যায়, তারপর জাম্প করে। তার মানে তার কাছে তখন এয়ারটা ইনফাইনাইট এক্সটেনশন, তাই না? আচ্ছা, এবার বুঝো, এখানে যখন আমি একটা লিকুইড, একটা বলকে ছেড়ে দেবো, আমি ধরে নিচ্ছি বলটার মাস বেশি, মানে বলটা যথেষ্ট ভারী, তাহলে বলটা কোন দিকে পড়বে? নিচের দিকে। বলটা যখন নিচের দিকে পড়বে, এইখানে যে লেয়ার আছে, লিকুইডের যে লেয়ার আছে, বল সেই লেয়ারকে কি বলবে? বল সেই লেয়ারকে কি বলবে? আমার সাথে চ। কিন্তু লেয়ার বলবে যাব না, তার মানে একটা রিলেটিভ মোশন আসবে। সেই রিলেটিভ মোশনের জন্য উপরের দিকে একটা ভিসকাস ফোর্স কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আবার এটা গেলে একটা পার্ট, আরো পার্ট আছে। যখন বলটাকে ছাড়া হলো, দেখা যাবে যত বলটা নিচের দিকে আসবে তত তার ভেলোসিটি বাড়তে থাকবে। ক্লিয়ার? কিন্তু খানিকক্ষণ বাদে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কি হয়ে যাবে?
এই ভেলোসিটিকে বলা হয়, ভেরি গুড, টার্মিনাল ভেলোসিটি। এই যে ভেলোসিটিটা তুমি দেখ, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, সুন্দর এক্সাম্পল দিলে। রেইনড্রপস এর ক্ষেত্রেও এটাই হয় স্যার, একদম সুন্দর এক্সাম্পল। তাহলে এই ভিটা কি ভেলোসিটি? টার্মিনাল ভেলোসিটি। তুমি ভাবা শুরু করে দিলে টার্মিনাল ভেলোসিটি আবার কি জিনিস? ক্রিটিক্যাল ভেলোসিটি তো পড়ালেন, টার্মিনাল ভেলোসিটি কি জিনিস? ধৈর্য ধরে থাকবে, বলবো। আমরা এখনই বলে দিচ্ছি, পরে লিখিয়ে দেব। টার্মিনাল ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটি যেটা ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট। বলো বুঝলে কিনা? দেখাবো, ধরো এখানে ছাড়লে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। এখানে ভি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড, নিচে এলো ভি এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড, আরো নিচে এলো ভি এর ভ্যালু 30 মিটার পার সেকেন্ড। এবার এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এবার যত নিচে পড়বে 30 মিটার পার সেকেন্ডেই পড়বে। তাহলে টার্মিনাল ভেলোসিটিটা ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট না? বুঝতে পেরেছো দুটো ওয়ার্ড কেন, ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট? সেটা পরের কথা, নেট ফোর্স ওর জন্য থোড়াই জিরো হচ্ছে, পরের কথা, আসবো নেট ফোর্স জিরো। এত দিক ক্লিয়ার? এবার তাহলে টার্মিনাল ভেলোসিটি বুঝতে পেরেছি, লিখবো পরে। তো এবার কোশ্চেন হচ্ছে এটা এলো কোথা থেকে? এটা এলো কিভাবে? প্রুফ দেবে। কিভাবে প্রুফ করতে হবে এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দেবো, আমি আশা করবো তোমরা এটা পারবে। কিভাবে করবে? লিখবে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি। বুঝতে পেরেছো কিভাবে বললাম এক্ষুনি? তাহলে প্রপোর্শনাল সাইনটা উঠে গেলে কি আসবে? কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটাই 6 পাই। এবার এটা কোশ্চেন করো না স্যার ওটা কোথা থেকে এলো, ওটা এখন তোমরা প্রুফ করতে পারবে না, ওটা কনস্ট্যান্ট হিসাবেই ধরতে হবে। হ্যাঁ, না না না, এটা কোথাও নেই, এটা কোথাও নেই, মানে এটা আলাদা ভাবে করতে হবে। এখন জানতে হবে এটা কনস্ট্যান্ট 6 পাই হয়। ঠিক আছে? তো বাড়ি থেকে পারবে ফোর্সের ডাইমেনশন লিখতে, ইটার ডাইমেনশন, আর মানে লেন্থ, ভি মানে ভেলোসিটি, ডাইমেনশন লিখে এবিসি এর ভ্যালু বার করতে পারবে? ভ্যালু বেরোবে 111, তাই না? এই কাজটা করে নিতে পারবে তো? আচ্ছা, আমরা এবার আসছি এক্সপ্রেশন ফর টার্মিনাল ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা দেয়। এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি। বলো টার্মিনাল ভেলোসিটি কাকে বলে? ভেলোসিটি ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন 0 মানে নেট ফোর্স কত? এত অবধি সবাই বুঝতে পেরেছো? আমি ধরলাম কি কি ফোর্স এর উপর কাজ করছে ধরবো। এর নিচে কাজ করবে mg, উপরে কাজ করবে f, f এর ভ্যালু হচ্ছে 6 পাই ইটা rv, যেটা বললাম এক্ষুনি। আর উপরে আরেকটা জিনিস কাজ করবে যেটা তোমরা 9 10 এ পড়েছো, তার নাম হচ্ছে আপথ্রাস্ট, u। ক্লিয়ার? বুয়েন্ট ফোর্স বা আপথ্রাস্ট, ক্লিয়ার? তাহলে উপরে যা ফোর্স নিচে তাই ফোর্স হলে তবে তো নেট ফোর্স 0 হবে।
তাহলে কি লিখতে পারি 6 পাই ইটা আর ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু mg। আচ্ছা আমি ধরছি স্ফেরিক্যাল বডিটার রেডিয়াস হচ্ছে r। কত রেডিয়াস ধরলাম r। স্ফেরিক্যাল বডি রেডিয়াস যদি r হয় এবং এর ডেনসিটি ধরলাম রো, স্ফেরিক্যাল বডি ডেনসিটি রো, আর লিকুইডের ডেনসিটি সিগমা। চলো ভালো করে বুঝবে আপথ্রাস্ট কিভাবে বেরোয়। ইকুয়াল ভলিউমের লিকুইডের ওয়েট কে বলে আপথ্রাস্ট। হ্যাঁ হ্যাঁ কারো মাইক অন আছে? চলো বলি এবারে। চলো তাহলে এফ নেট 0 হবে। আমি বললাম আবার বলছি স্ফেরিক্যাল বডি ডেনসিটি রো, লিকুইডের ডেনসিটি সিগমা। ক্লিয়ার? আপথ্রাস্ট কিভাবে বার করে? ইকুয়াল ভলিউমের লিকুইড ডিসপ্লেসড হলে তাকে আপথ্রাস্ট বলে। ইকুয়াল ভলিউমের লিকুইডের যে ওয়েট সেটা আপথ্রাস্ট। বোঝো বোঝো কতটা একটা বল নিচের দিকে পড়ছে, তাহলে বলটার ভলিউম কত হবে? স্ফেরিক্যাল বল বলেছে আর তার রেডিয়াস বলেছে, তাহলে ভলিউম কত হবে? যেহেতু বলটা লিকুইডের ভেতরে, তাহলে আমি কি বলতে পারি বলটার যা ভলিউম সেই ইকুয়াল ভলিউমের লিকুইড ডিসপ্লেসড হয়েছে, সেই ডিসপ্লেসড লিকুইডের যে ওয়েট সেটা হবে আপথ্রাস্ট। ওয়েট মানে হচ্ছে mg। আমি ভলিউম পেয়ে গেছি, কি মাল্টিপ্লাই করলে মাস হবে? সিগমা। অ্যানসার হচ্ছে ডেনসিটি। কার ডেনসিটি? লিকুইডের, কারণ লিকুইড ডিসপ্লেসড হয়েছে। লিকুইডের ডেনসিটি কত? সিগমা আর জি। এটাই হলো আপথ্রাস্ট। বলো বুঝলে কিনা? আমি ওখানে বসাবো 6 পাই ইটা আর ভি প্লাস 4/3 পাই আর কিউব সিগমা জি ইজ ইকুয়াল টু, এবার এমজি। এমজিটা কার? বলটা। বলের মাসকে কি লিখতে পারি আবার? 4/3 পাই আর কিউব মানে ভলিউম ইনটু ডেনসিটি। কিন্তু এবার কার ডেনসিটি নেব? স্ফেরিক্যাল বলের ডেনসিটি কত? রো ইনটু জি। ব্যাস ইকুয়েশন হয়ে গেছে, সাজাতে হবে। 6 পাই ইটা আর ভি হবে 4/3 পাই আর কিউব জি কমন যাবে, রো মাইনাস সিগমা হবে। আর আর কিউব কেটে একটা আর পড়ে থাকবে, বাজে ফর্মুলা হবে। হ্যাঁ 2 দিয়ে 3 হবে 2 হবে, তাহলে ভি হবে পাই পাই কাটবে, ভি হবে 2/9 আর স্কয়ার বাই ইটা জি rho minus sigma. This is the expression of terminal velocity. আছে? বলো। কার ফর্মুলা? আপথ্রাস্টের। বোঝো আগে। তোমার কাছে একটা কাচের গ্লাস আছে,
তলায় একটা প্লেট আছে, ক্লিয়ার? কাচের গ্লাসে কানায় কানায় জল ভর্তি, কি বললাম? এবার যদি তুমি এই পেনটাকে এর মধ্যে ফুললি ডুবিয়ে দাও তাহলে কি হবে বলে তোমার মনে হয়? জলটা ওভারফ্লো করে কোথায় পড়বে? প্লেটে পড়বে, তাই না? আচ্ছা, কেন জল ওভারফ্লো করলো? কেন জল ওভারফ্লো করলো? বল বলিনি, পেন বলেছি। এই পেনটাকে ডুবিয়ে দিয়েছি, তাহলে পেনের যে ভলিউম, পেন সেই ভলিউমটা দখল করবে। পেনের যে ভলিউম সেটা যখন ও জায়গাটা নেবে, ওই জায়গায় আগে কে ছিল? তাহলে ওই জল বলবে আমি যাব কোথায়? তখন গ্লাস বলবে তুই ওপরে ওঠ। তখন জল বলবে ওপরে তো ওঠার জায়গা নেই, কারণ কানায় কানায় ভর্তি। তখন গ্লাস বলবে তাহলে নিচে পড়। বুঝলে? তাহলে কতটা, এই যে জল তুমি প্লেটে পেলে, কতটা জল পেলে? কার ভলিউমের জল পেলে? পেনের ভলিউমের জল পেলে। পেনের ভলিউমের জল পেলে, তাই তো? এই পেনের ভলিউমের জলের যে ওয়েট, সেটাই হবে আপথ্রাস্ট। কি বললাম? পেনের ভলিউমের জলে, জল না বলে লিকুইড বলো, লিকুইডের যে ওয়েট সেটাই হবে আপথ্রাস্ট।